জামাত যে মূল্য দিচ্ছে, জামাতের ইতিহাসে এত মূল্য দেয় নাই গত 16 বছরে। জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, জীবন দিচ্ছেন, প্রতিবন্ধী হয়েছেন। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। রাজনীতিতে যারা প্রাজ্ঞ, 8 বার 10 বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এখন এই তরুণরা মনে করছে যে এটা কোনো বিষয়ই নয়। হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত হয়েছে, সত্য কথা। প্রতিটি সরকারি সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করেছে। সাল থেকে মানুষের ভোটাধিকার নষ্ট করেছে। বলা হয় অনেকে তুচ্ছ করে যে আমরা একদিনের রাজা থাকি, একটা দিন আমরা রাজা হয়ে। নতুন রাজনৈতিক দল মনে হচ্ছে যে নিশানা হারিয়ে ফেলেছে। কোন নিশানায় তারা আগাচ্ছে সেটা এখন জনগণের কাছেও যেমন। নতুন রাজনৈতিক দল মনে হচ্ছে যে নিশানা হারিয়ে ফেলেছে। কোন নিশানায় তারা আগাচ্ছে সেটা এখন জনগণের কাছেও যেমন স্পষ্ট নয়, তাদের নেতাকর্মীদের মধ্যেও কিছুটা নতুন করে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এ মনে হওয়ার কারণটা আমার নিজের কোনো ব্যক্তিগত মতামত নয়, তাদের বিভিন্ন মন্তব্যের কারণেই এটা জনমনে এখন প্রশ্ন হচ্ছে। আপনারা জানেন যে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এই বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বেই সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় অবস্থানরত অ্যাক্টিভিস্ট, দেশের রাজনৈতিক দলের নেতাকর্মী, সেনাবাহিনীর সদস্য সব মিলে বাংলাদেশের সর্বজনতার সম্মিলিত প্রয়াসে 5 তারিখ আমরা জুলাই বিপ্লবের ফলাফল পেয়েছি 5ই আগস্ট। এই 5ই আগস্টের ফলাফলের পরে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল এদেশের সাধারণ শিক্ষার্থীদের যে দল কিংবা তাদের যে নেতৃত্ব সেটা বাংলাদেশে নতুন কিছু উপহার দিবে। কিন্তু বাংলাদেশের রাজনীতি করা যে কত কঠিন এবং বাংলাদেশের রাজনীতিবিদ হয়ে ওঠা আরও যে কত বড় কঠিন সেটা এখন তিলে তিলে অনুধাবন করছেন নতুন এই ছাত্রদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা। একটা জিনিস সবসময় আমাদের মনে রাখা দরকার, মিডিয়ার সৃষ্টি কিংবা বিশেষ কোনো এজেন্সি বা বিশেষ কোনো জায়গা থেকে কেউ আপনাকে ইনফ্লুয়েন্স করে কোনো কিছু তৈরি করা সেটা সাময়িক, এটা কখনোই দীর্ঘদিন টেকে না। দীর্ঘদিন টেকার জন্য আপনার ওন ক্যাপাসিটি এবং ওন বিশ্বস্ততা, মানুষ আপনাকে কিভাবে চিনে, কিভাবে ধারণ করে সেটার উপর ভিত্তি করেই লম্বা রাজনীতি করতে হয়। আজকের একই দিনে একটা দলের 5 জন নেতা, 4 জন নেতার 4 ধরনের মন্তব্য। হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে গিয়ে সাক্ষাৎ করেছেন, তার মন্তব্য সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে রাজনীতি নিয়ন্ত্রণ হোক সেটা ঠিক নয় বাহিরে। সার্জিসের মন্তব্য হাসনাতের এই বক্তব্যের সাথে সব কিছুতে তিনি একমত নয়, কিছু কিছু বিষয় দ্বিমত। একই সাথে 2 জন ব্যক্তি মিটিংয়ে ছিলেন। তারপরে এদেরকে নিয়ে আবার হান্নান মাসুদ নামে আরেকজন আছেন, তিনি মন্তব্য করলেন যে 2 জনের একজন মিথ্যা বলছেন, কে বলছেন সেটা তিনি জানেন না, মানে হয় হাসনাত মিথ্যা বলছেন নয় সার্জিস মিথ্যা বলছেন। আর একজন ব্যক্তি বলছেন এই ধরনের আলোচনা মিডিয়ায় আসা উচিত হয়নি, আপনার কি বলে এই যে হাসনাত আবদুল্লাহ যেটা করলেন সেটা সঠিক হয়নি। তো এই মন্তব্য থেকেই বোঝা যায় যে পরিপক্কতার যে অভাব এবং এই রাজনৈতিক দলের যে নেতৃত্বের জায়গাটা এখনো সুবিন্যস্ত হয়নি সেটা এখন স্পষ্ট হয়েছে। আমি তাদের শুভকামনা করেই সবসময় কথা বলেছি, আজও শুভকামনা করেই শুরু করছি। আমি চাই ছাত্র জনতা হারিয়ে না যাক, কিন্তু হারিয়ে যাওয়ার কিছু পলিসি তাদের এই রাজনীতিতে ইতিমধ্যে শুরু হয়েছে। রাজনীতিতে আমি ওঠার আগে আমার কিছু মুরব্বি লাগবে। আমাদের এই দেশের সংস্কৃতিতে বিএনপি, জামাত, অন্যান্য সিনিয়র রাজনৈতিক দল আছে, এই দলগুলো এখন পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়নি। রাজনীতির শিক্ষা আমাকে অর্জন করতে হলে আমার এই পারিপার্শ্বিক দলগুলো থেকেই নিতে হবে। আমি হয়তো তাদের থেকে সব কিছু অ্যাকসেপ্ট করবো না, কিন্তু পরিস্থিতির বিবেচনায় তারা কি করছে, কি পথে হাঁটছে, কিভাবে আমাকে হাঁটতে হবে সেটা আমাকে জেনে পথ চলা উচিত। আমার কাছে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমি একবার সচিবালয় গিয়েছিলাম, 2-1 জন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম এবং তওবা পরেই এসেছি যে জীবনে আর কোনোদিন সচিবালয় যাওয়ার ইচ্ছা আমার নাই। এজন্য আমার কাছে মনে হয়েছে আপনি যখন কোনো ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে ধারণ করতে পারবে না, আপনাকে বুঝবে না, তা আপনি কখনোই তাদের মতো জায়গার বস্তু কিংবা সম্মানিত ব্যক্তি এটা আশা করা ঠিক হবে না। আমি ঘুরে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সবার মধ্যে এক ধরনের একক চিন্তার মানসিকতা প্রবেশ করে গিয়েছে, প্রত্যেকের মধ্যে এমন কিছু মনোভাব, এমন কিছু ভাব। আর মিডিয়াগুলোও এমনভাবে তাদের সামনে ফোকাস করাচ্ছে, দিয়ে দিচ্ছে এই বাংলাদেশের সামগ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি, এই দেশের মানুষের যে চিন্তা চেতনা, বয়োজ্যেষ্ঠ মানুষদের যে সম্মান, মধ্যম ক্লাসের মানুষদের সাথে যে আপনার সুসম্পর্ক, মানে ছোটদের প্রতি যে স্নেহসুলভ আচরণ, এই সব কিছু কেমন জানি ফ্যাকাশে হয়ে গিয়েছে 5 তারিখের পরে কিছু কিছু জায়গায়।
আমরা বিজয় অর্জন করেছি বিদায় অনেক কিছু হয়তো চেপে গিয়েছি, আমরা হয়তো অনেক কিছু সহ্য করেছি, আমরা হয়তো অনেক কিছু মেনে নিয়েছি, কারণ আমরা এমন একটি ফ্যাসিবাদের কবলের মধ্যে ছিলাম, সেখান থেকে আমাদেরকে বিদায় দেওয়াটাই ছিল কঠিন কাজ। এই কঠিন কাজটি ছাত্র জনতা করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু রাজনীতিতে যে শিক্ষা, রাজনীতিতে যে একটি কঠিন লম্বা সময় পার হতে হয়, সেটা আমাদের কেন জানি ছাত্র জনতার মধ্যে এখন পর্যন্ত আসে নাই। এদেশে যে দোষারোপের রাজনীতি করে কেউ কারো উপরে উঠতে পারবে না, সেটা হয়তো অনেকেরই ভুলে গিয়েছে। কারণ আপনি এই সাধারণ শিক্ষার্থী হন আর যাই হন না কেন, এই বাংলাদেশে এখন আর আপনি কারো উপরে ট্যাগ লাগিয়ে, কারো উপরে মিথ্যাচার করে, কাউকে ছোট করে হ্যাও করে উপরে উঠতে পারবেন না। আপনি যখন কাউকে চোর বলছেন, তখন আপনি কি চুরি করছেন জনগণ কিন্তু সেটা দেখার জন্য বসে আছে। আপনি যখন কারো প্রোগ্রাম নিয়ে কথা বলছেন যে তার স্পন্সর কে দেয়, তখন আপনার স্পন্সর কে দেয় সেটা জিজ্ঞেস করলে আপনি বলেন যে তার নাম বলা যাবে না। দ্যাট মিনস আপনি কিন্তু অলরেডি আলোচনার মধ্যে চলে এসেছেন। আপনি একজন সাবেক মন্ত্রীর দুর্নীতি যখন খুঁজবেন, তখন আপনি কি কি আত্মীয়করণ করছেন, আপনি কি কি একক নায়কতান্ত্রিক ভাবে চালাচ্ছেন, সেটা কিন্তু জনগণ চেয়ে চেয়ে দেখছে। অতএব এই বাংলাদেশে একক কিছুই করতে পারবেন না। এই বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে আপনাকে পথ চলা উচিত, আপনার এদেশের মানুষকে মূল্যায়ন করে আপনাদের পথ আগানো উচিত। আপনাদের কাছে আমার মনে হয়েছে আপনাদের মধ্যে একটু হলেও, হয়তো সেটা অভ্যাসগত কারণে হতে পারে, বংশগত কারণে হতে পারে, কিংবা হঠাৎ করে অতিরিক্ত কিছু হাতের কাছে পেয়ে যাওয়ার কারণে হতে পারে যে কোনোটা। আমি আপনাকে কোনোভাবে মানে নেগেটিভলি উপস্থাপন করতে চাই না, আমি স্টিল বিলিভ করি আপনারা ভালো, কিন্তু আপনাদের মধ্যে এক ধরনের অহংকার চলে এসেছে, আপনাদের ভিতরে এটা চলে এসেছে। কেউ কেউ নিজেকে খমিনি ভাবা শুরু করেছেন, কেউ কেউ নিজেকে মাহাতির মোহাম্মদ ভাবা শুরু করেছেন, কেউ কেউ নিজেকে মানে বড় মানে কি বলে ইমরান খান ভাবা শুরু করেছেন। মানে এই যে বাংলাদেশের বাহিরে যে সকল নেতারা এরদোগান ভাবা শুরু করেছেন, মানে আপনাদের মধ্যে এই চরিত্রটা 5 তারিখের পর থেকে পরিলক্ষিত হচ্ছে, আর এটাই আপনাকে ধ্বংসের অন্যতম কারণ হিসেবে সাব্যস্ত হচ্ছে। আপনি আপনার বন্ধুদের খোঁজ নেন, কি পরিমাণ দুর্নীতি কিংবা অন্যায়ের সাথে সম্পৃক্ত সেটা আপনার সমন্বয়কদের খোঁজ নেন, আপনার পাশে বিচরণ করা মানুষদের খোঁজ নেন, আপনি আপনার বিহেভটা দেখেন, আপনি আপনার সিনিয়রের সাথে কিভাবে চলছেন, একজন জুনিয়রের সাথে আপনি কিভাবে চলছেন, আপনি একজন সৈনিকের পাশে কিভাবে হাঁটছেন, একজন অফিসারের সাথে কিভাবে হাঁটছেন, আপনি একজন আপনার শিক্ষকের সাথে কিভাবে বসছেন হাঁটছেন, আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক সিনিয়র শিক্ষকের পাশে কোন স্টাইলে চেয়ারে। শেখ হাসিনার পতনের আগে তার উপরে মানুষের তীব্র অসন্তোষের কথা নাকি ভারত জানত, কিন্তু তাদের নাকি কিছু করার ছিল না, কারণ শেখ হাসিনার উপরে তাদের তেমন কোনো প্রভাব আর ছিল না। এই কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনাব জয়শঙ্কর। মানে উনি এখনো কথা বলেন, এবং কেন যেন কেউ কেউ তাকে বিরাট দুর্দান্ত কূটনীতিক মনে করেন। উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন, এবং আমি দেখি তিনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে কিছু রেটরিক্যাল কথাবার্তা বলা ছাড়া, যার মধ্যে কোনোভাবেই স্পষ্ট জিওপলিটিক্যাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের বেসিক জানেন এমন কোনো আভাস দেখি না। কিন্তু কিছু কথা বলেন, শুনতে খুব মনে হয় ভারত বিরাট সুপার পাওয়ার হয়ে গেছে, ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলছেন, অথচ এই অঞ্চলে তার ব্যাকইয়ার্ড বলে সে যেটাকে দেখতে চায় সাউথ এশিয়াতে, তাদের যে অবস্থানেই লোকের চাকরি যাওয়া উচিত ছিল। কিন্তু যেটা হয় অথরিটারিয়ান সরকারগুলো, ইয়াস বিজেপি নির্বাচিত হলে একটা অথরিটারিয়ান সরকার, মোদি অত্যন্ত অটোক্র্যাটিক একজন মানুষ, তাদের এই ধরনের ক্ষেত্রে তারা পরিবর্তন করতে পছন্দ করে না, তারা বোঝাতে চায় তাদের সিদ্ধান্তে কোনো সমস্যা থাকে না। যাই হোক, জয়শঙ্কর কি বলেছেন, দ্য হিন্দু একটা পত্রিকা, ভারতের খুবই বিখ্যাত খুবই রেসপেক্টেড পত্রিকা, তারা একটা রিপোর্ট করেছে, আমি একটু সেটা বাংলাদেশের, আমি টিবিএস স্ট্যান্ডার্ড থেকে পড়ছি, তারা এটাকে বাংলায় পাবলিশ করেছে। শনিবার ভারতের পররাষ্ট্রনীতির ওপর খোলামেলা আলোচনার জন্য পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা ডক্টর জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান ছিল আলোচনার বিষয়। উনি কি বলেছেন? উনি বলেছেন, গত বছর 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সহিংসভাবে ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই সেখানে তার বিরুদ্ধে যে জন অসন্তোষ তৈরি হচ্ছিল সে বিষয়ে অবগত ছিল ভারত। তবে ভারতের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয়নি, কারণ শেখ হাসিনার উপরে তাদের যথেষ্ট প্রভাব ছিল না, তাকে শুধু পরামর্শ দেওয়া যেত বলে সংসদ সদস্যদের জানিয়েছেন। এছাড়াও তিনি ভলকার তুর্ক যে সেনাবাহিনীর প্রতি শান্তিরক্ষা মিশনের বন্ধ করা হতে পারে এই রকম কথা বলেছেন। এটা কখন বলেছেন আমরা ধারণা করতে পারি। খুব স্বাভাবিকভাবেই ওই রিপোর্টে থাকা কিছু, ওই মানে মিটিংয়ে থাকা কিছু মানুষের বরাতে নিউজটা পাবলিশড হয়েছে। এটা যেহেতু পাবলিক না, তাই ডিটেল জানা যায় না। মানে প্রথম কথাটা হচ্ছে, জয়শঙ্কর যা বলছেন এটা ঠিক। অসন্তোষের কথা তারা জানতেন, এবং এটা কি 5 আগস্টের আগে, এটা কি জুলাই মাসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মানুষের কি তীব্র ঘৃণায় পরিণত হয়েছিল
সেটা বহু আগে থেকে আমরা জানি। আমি যদি যারা একটু পলিটিক্যালি কনসিয়াস তারা নিদেন পক্ষে 2011 সালে যখন আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সেদিন থেকে বুঝে গিয়েছিল আসলে কি ঘটতে যাচ্ছে। যারা তার চাইতে একটু কম পলিটিক্সের খোঁজ খবর রাখেন তারা 14 সালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটল, নির্বাচনে একটা ভোট দেওয়ার আগে, নির্বাচনের স্পেসিফিক ডেটের 2 সপ্তাহ বেশি সময় আগে সরকার গঠিত হওয়ার মতো সিটে ডিসিশন হয়ে গেল। এবং তখন ভারতে সুজাতা সিং, যদিও তখন বিজেপি না কংগ্রেস ক্ষমতায় ছিল, তিনি এসেছিলেন এবং তিনি এসে এরশাদকে নির্বাচনে ঘাড় ধরে নেওয়ার চেষ্টা করেছে, সব আমাদের চোখের সামনে। এবং এরপর থেকে মানুষের ভোট ছাড়া ক্ষমতায় থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্রোধ বাড়তে বাড়তে একটা পর্যায়ে সেটা ঘৃণায় পরিণত হয়েছে, তীব্র ঘৃণায় পরিণত হয়েছে। এটা বহু আগে থেকে 14 সাল থেকে মানুষের ভোটাধিকার নষ্ট করেছে। বলা হয় অনেকে তুচ্ছ করে যে আমরা একদিনের রাজা থাকি, একটা দিন আমরা রাজা হয়ে উঠি, তার আগের 1-1.5 মাস বিরাট বিরাট পাওয়ারফুল লোকজন আমাদের কাছে আসে, আমাদের ভোট চায়, নির্বাচিত হতে চায়, এবং ওই দিন আমরা সিদ্ধান্ত নিতে পারি আমি তোমাকে ক্ষমতায় রাখবো কি রাখবো না। সেই ক্ষমতাটাও যখন নিয়ে নেওয়া হয় আমি মনে করি আমরা আসলে নাগরিক থাকি না। কেউ কেউ বলেন আমরা প্রজায় পরিণত হই না, আমরা আসলে কৃতদাসে পরিণত হয়েছিলাম। ফলে মানুষের ঘৃণা ছিল, এটা সবসময় যারা ছিল। ভারত জানতো কিন্তু পরামর্শের বেশি কিছু করার ছিল না, কারণ হাসিনা নাকি তাদের উপর হাসিনার উপর এত প্রভাব ছিল। এটা মিথ্যা কথা। ভারত জানতো, না জানার কোনো কারণ নেই, কিন্তু ভারত মনে করত সে বাংলাদেশে যে পরিমাণ নেটওয়ার্ক তৈরি করেছে, তার প্রেজেন্স বিভিন্ন জায়গায় যেভাবে নিশ্চিত করতে পেরেছে, তার গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশেরও বেশ কিছু দালাল, সহজ ভাষায় আমরা বলি, রাখতে পেরেছে, পুরো ব্যুরোক্রেসি, পুলিশ, মিলিটারিকে তাদের বিশ্বাস ছিল যারা যেভাবে কবজা করতে পেরেছে, এই তীব্র ক্ষোভ ঘৃণার পরও শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারবে, এটাই তাদের চিন্তা ছিল। কারণ শেখ হাসিনা তাদের কথা শুনতেন, এটা একেবারে মিথ্যা কথা। আমি একটা উদাহরণ দিই। শেখ হাসিনা 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন পার হওয়ার পর খুব স্বাভাবিক ছিল তিনি চায়নায় যাবেন। আগে ভারতে যাওয়ার কথা, কিন্তু ভারতের নির্বাচন নিয়ে তখন ব্যস্ততা আছে, তাই তিনি তার ওটা ঝুলিয়ে রেখে আগে ভারতে গেলেন, মানে তার কিবলায় তিনি আগে যাবেন, তার জন্য চায়না সফর ঝুলিয়ে রাখবেন। চায়না বলছিল তখন যে তুমি এটা করে যাও, পরে ভারতে যেও, কিন্তু না, ওনাকে যেতে হবে, নরেন্দ্র মোদীর পা চাটতে হবে। কথাটা খুব বাজে শোনালো শব্দটা, কিন্তু এটাই করেছেন উনি, সরাসরি গিয়ে পা চেপে আসতে হবে এবং মোদীর ব্রিফিং নিতে হবে চায়নায় কি করা যাবে কি করা যাবে না, সরাসরি। এটা কিন্তু অন্যভাবেও বার্তা দেওয়া যায়, কিন্তু সরাসরি ব্রিফিং নিয়ে আসতে হবে। তো সেই হয়েছে, এবং আমরা খেয়াল করবো উনি ওখানে গিয়ে তারপর ফিরে আসার পর, ইনফ্যাক্ট চায়না পরবর্তীতে ক্ষুব্ধ হলো এই কারণে, তিস্তা প্রকল্প ভারত করবে বললেন। এমনকি মোংলা পোর্ট, যেটা পরিচালনার জন্য চায়না খুব সিরিয়াসলি চেষ্টা করেছে এবং চায়নার সাথে প্রাথমিক সমঝোতাও হয়েছে, সেটা থেকেও সরকার সরে আসে। এবং এটাই আসলে হবার কথা ছিল, কারণ আমেরিকা বাংলাদেশকে আর চাপ ওভাবে দেবে না। এই যে 2+2 মিটিংয়ের কথা আমরা বলি, সেখানে আসলে এটাই সিদ্ধান্ত হয়েছিল যে ভারত শেখ হাসিনাকে তার কথা মতো চালাতে পারবে, এবং শেখ হাসিনা অক্ষরে অক্ষরে ভারতের প্রেসক্রিপশন ফলো করছিলেন। এবং এটাই আসলে ক্ষুব্ধ করে শেষ পর্যন্ত চায়নাকে, গিয়ে $5 বিলিয়ন নিয়ে আসবেন বলে, 5 বিলিয়ন না 5 কোটি ইউয়ান কতজন নিয়ে এসেছিলেন, মানে $5 কোটি মতো যেটা দাঁড়ায়। এবং আর কিছুই হয় না, রীতিমতো এতটাই নেগেটিভ হয়েছিল সেটা, শেখ হাসিনা সফর শেষ না করে ফেরত আসতে হয়েছিল। এগুলো প্রত্যেকটা ভারতের কথা শুনেছে বলে। জয়শঙ্কর আসলে তার পিচ বাঁচাচ্ছেন। ওই যে বলছিলাম যে লোকের তো চাকরি থাকার কথা ছিল না, যে সাউথ এশিয়াতে তার সময় কি বিভৎস পরিস্থিতি হয়েছে ভারতে, কারণ অক্ষরে অক্ষরে ভারতের কথা শুনে শেখ হাসিনার কথা বলেছে, অক্ষরে অক্ষরে এই জয়শঙ্কর নরেন্দ্র মোদীরা যা যা বলেছেন তার শুনেই এই কথা বলেছে। এখন এটা যদি স্বীকার করা হয় যে শেখ হাসিনা তাদের কথা শুনতেন অক্ষরে অক্ষরে, তাহলে এত আসলে তার আর পদে থাকার কোনো সক্ষমতা থাকে না। যাবতীয় সব দেশে তার পতন হয়েছে, বাংলাদেশেরও জনগণ শত্রুতে পরিণত হয়েছে, কিন্তু সাফল্য সকল দেখাচ্ছিল যে এই রেজিমটাকে আমি আমার সব কিছু খাওয়াতে পারছি, আমি আমার সব কাজ করিয়ে নিতে পারছি ক্ষমতায় থেকে। এক ধরনের অ্যাপারেন্ট সাকসেস ভারতের মতো একটা রোগ কান্ট্রি, এটা তো আসলে জেনুইনলি একটা সুপার পাওয়ার হওয়ার মতন আছে, একটা পাড়ার মাস্তানের মতো দেশ, সে মাস্তানি করে ক্ষমতা অর্জন করতে চায়। সো তার কাছেও এটা সাফল্য মনে হতে পারে কারো কারো কাছে। সো সেটাও যখন শেষ হলো, ডেসপাইট লিসনিং টু এভরিথিং, শেখ হাসিনা সব কিছু শুনেছে তাদের। সো এগুলো দায়ভার সম্পূর্ণ তাদের। সুতরাং জয়শঙ্কর আসলে গণতান্ত্রিক একটা উদার গণতান্ত্রিক সরকার এবং দেশ যদি ভারত হতো, জয়শঙ্করের চাকরি থাকতো না। আমিও মনে করি ভারতের এটা খুব দ্রুত রিয়েলাইজ করা উচিত যাতে এটা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের সেনাবাহিনীকে ঘিরে কত ভয়ঙ্কর নানানমুখী ষড়যন্ত্র চলছে তার একটি প্রমাণ তো অন্তত আমরা পেলাম। নানানমুখী ষড়যন্ত্র, দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে ধ্বংস করে যে বিভৎস একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা গায়েবী নির্দেশে বাস্তবায়িত হওয়ার সব ধরনের
ছক তারা আঁকার চেষ্টা করছিল বা এখনো চলছে, কিছুটা হলেও মানুষের সামনে পরিষ্কার হয়েছে। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের বিরোধিতা করে সেনা প্রধান নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে এখন তুমুল হইচই হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে বিতর্কিত করে, সেনা প্রধানকে বিতর্কিত করে গত 2 দিন আগে যে বক্তব্যগুলো দিয়েছেন সার্জিস আলম তার বিরোধিতা করেছে, এবং তার মধ্য দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে যে সত্য তাহলে কে বলছেন? যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চান তারাই প্রশ্নটি তুলবেন, খুব স্বাভাবিক, তার কথা আমরা বিশ্বাস করব। এখন সেই বিশ্বাসের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টিরই আর এক নেতা আব্দুল হান্নান মাসুদ তিনিও তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ভাইরে কি শুরু করেছেন আপনারা? কার কথা আমরা বিশ্বাস করব? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হান্নান মাসুদ তুলেছেন, এমন স্পর্শকাতর বিষয়গুলো কি পাবলিক না করলেই হতো না? দুজনের উদ্দেশ্যে বলেছেন। এবং এর মধ্য দিয়ে যে জিনিসটা পরিষ্কার হচ্ছে, একটা তো পরিষ্কার হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র চলছে, কিভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে গণমানুষকে খেপিয়ে তোলার একটি চেষ্টা করা হচ্ছে, সেটি পরিষ্কার হয়েছে। আরেকটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে চেইন অফ কমান্ড নেই, জাতীয় নাগরিক পার্টি যে একেবারে লক্ষ্যহীন আদর্শহীন অবস্থায় চলছে, এটিও তার প্রমাণ। এক এক নেতা এক এক ধরনের মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন, দলীয় ফোরামে কোনো ধরনের নীতি নির্ধারণের সিদ্ধান্ত তারা কেউ মানছে না। এটি কখন হয়? যখন কোনো লক্ষ্য না থাকে, নির্দিষ্ট কোনো আদর্শ না থাকে। আরেকটা হচ্ছে যখন বিশেষ কোনো অসৎ উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান চলতে চায়, তখন এই ধরনের হসপদ অবস্থা তৈরি হয়। শুধু নাগরিক পার্টি নয়, এর সাথে আমাদের সামনে আরো অনেকের চরিত্র কিছুটা হলেও প্রকাশ পেয়েছে। বিএনপি যে চরম দ্বিধাদ্বন্দ্ব ভরপুর একটি দল, সেটি আবারও প্রকাশ পেয়েছে। পাশাপাশি এবি পার্টির মতো দলগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে কেন খেপিয়ে তুলছে, সেই প্রশ্ন মানুষের মাঝে এসেছে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, হান্নান মাসুদ তাদের বক্তব্যগুলো আপনারা শুনেছেন, ফেসবুক স্ট্যাটাসে কি লেখালেখি হয়েছে আপনারা শুনছেন। সেই জায়গা থেকে আমরা যদি আরেকটু সামনে এগোই, গায়েবী নির্দেশে সেনা প্রধানের যে বক্তব্য ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ উপস্থাপনের চেষ্টা করেছেন, সেটিকে কেন্দ্র করে কথিত তৌহিদি জনতাকে ক্ষুব্ধ করে তোলার এক ধরনের প্রচেষ্টা চালানো হলো আটলান্টিকের ওপাশ থেকে। গায়েবী নির্দেশ এলো, বাইতুল মোকাররমে জামায়াত হওয়ার নির্দেশ দেওয়া হলো, আহ্বান জানানো হলো, এবং তারা সেনাবাহিনীর সম্পর্কে এই তৌহিদি জনতাকে উস্কে দিয়ে বলার চেষ্টা করলো যে আপনারা সিদ্ধান্ত নিন সেনাবাহিনী থাকবে কিনা। এই ধরনের মন্তব্য তো এলো। আর একজন গায়েবী নির্দেশে বললেন সেনা প্রধানের নির্দেশে দেশ পরিচালিত হবে নাকি বিপ্লবীদের কথায় দেশ পরিচালিত হবে। এই যে উস্কানিমূলক বক্তব্য কি ভয়ঙ্কর এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করেছে বাংলাদেশে গত কয়েকদিনে। বিএনপির কথা, আসলে বিএনপি বিষয়ে অনেকেই যারা বিএনপিকে সমর্থন করেন তারাই ক্ষুব্ধ। বিএনপি আসলে কোন লাইনে হাঁটতে চায়? যে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, এমনটি তারা সরাসরি বলে এসেছে এবং বলেছে যে তারা বিচার চায় যারা অপরাধী, কিন্তু সবাই মিলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে এমন কথা তারা বলে আসছিল। এদিক থেকে তাদের মধ্যে একটা উদারতার পরিচয় পাওয়া যাচ্ছিল। এই বিএনপিকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছিল, সেটি তো নিন্দা তো আমরা সবাই জানিয়েছি, যা বিএনপির অবস্থানকে আমরা স্বাগত জানিয়েছিলাম। সেই বিএনপি আবার মোটামুটি ইউটার্ন নিয়ে এই যে জাতীয় নাগরিক পার্টি বুঝি হোক না বুঝি হোক নানান ধরনের মন্তব্য করছিল, সেদিকে তারা গা ভাসানোর চেষ্টা করলো। জাতীয় নাগরিক কমিটি হুঙ্কার ছাড়লো, প্রধান উপদেষ্টা যখন বলল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সামনে যে আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে সরকারের এই মুহূর্তে কোনো ধরনের পরিকল্পনা নেই, যখন হুঙ্কার দিয়ে উঠলো জাতীয় নাগরিক কমিটির নেতারা বা সাবেক সমন্বয়করা, ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল চলতে থাকলো, তখন বিএনপি মনে করলো বাপরে বাপ, আমার তো এদের ভাষাতেই কথা বলতে হবে। তখন তারা বললো যে ফ্যাসিবাদে পুনর্বাসন করা যাবে। এবং এটি কখন বললো? যখন হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসটি তার পরপরই এলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্যের পরপরই যখন পাবলিক করা হলো। মানে সবসময় যেদিকে শক্তি যাচ্ছে সেদিকে বিএনপি হাওয়া দেওয়ার চেষ্টা করছে। কেন এই অবস্থা? বিএনপি নিঃসন্দেহে এই মুহূর্তে জনপ্রিয় দল, তারা কেন তাদের সক্রিয় অবস্থায় থাকতে পারছে না? এবং অনেকে যে বলে যে বিএনপি সবসময় অন্যের কাঁধে উঠে চলার চেষ্টা করে, রাজনীতি করার চেষ্টা করে, কখনো জামাতের কাঁধে, কখনো অন্যের সাথে মিত্রতা করে, কখনো জামাতকে বাদ দিয়ে, কখনো আন্দোলনে অন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের রাজনীতিতে এই মুহূর্তে তারুণ্যের যে সমাবেশ ঘটেছে, অর্থাৎ যাদের বয়স
30 বছরের নিচে। এরকম বাংলার ইতিহাসে আর কখনোই ঘটেনি। 30 বছরের নিচে যারা তরুণ, সেখান থেকে শুরু করে একেবারে 15-16 বছরের তরুণ তরুণীরাও এখন রাজনীতির মুখপাত্র হয়ে পড়েছেন। যখন মানুষের গড় আয়ু ছিল 50 বছর, 50-এর দশকে, আপনি গিয়ে দেখুন বঙ্গবন্ধু যখন নিহত হলো in 1975, তার বয়স কত বছর ছিল? মাত্র 55 বছর। কিংবা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন তার বয়স কত ছিল? মাত্র 38 বছর। কিন্তু আপনি যদি আমার চেহারার দিকে তাকান, আমি এখন বঙ্গবন্ধুর চেয়ে প্রায় 5 বছরের বড়। এখন বঙ্গবন্ধুর ওই যে মূর্তি, ওটার দিকে তাকান কিংবা জিয়াউর রহমান সাহেবের দিকে তাকান আর আমার দিকে তাকান, তাতে আমাকে কি মনে হবে? এখনো তরুণ মনে হচ্ছে। এটা কেন? এর মূল কারণ হলো যে আমাদের এখন গড় আয়ু 80-র উপরে চলে গেছে। আর যখন 55 বছর গড় আয়ু ছিল, তখন একজন মানুষ 40 বছর হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যেতেন। ফলে কি হলো, এই যে গড় আয়ু বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের বয়স বেড়েছে। আগে যেখানে 5 বছর পর্যন্ত শিশু ধরা হতো, এখন 13-14 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে শিশু মনে করা হয়। এবং এখন অনেক বাবা মা তাদের 14 বছরের পোলাপানকে খাইয়ে দেয়, পরে আমার বাচ্চারা এভাবে আদর করেন। তরুণদেরকে একটা সময় 16-17 বছর বয়সে, যখন 50 বা 55 বছর গড় আয়ু ছিল, তরুণ মনে করা হতো। এখন চাকরির বয়স 35 করা হয়েছে, অর্থাৎ 35 থেকে 36 বছর পর্যন্ত তরুণ। এরপরে মানুষ যুবক হয়। তো এইভাবে আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনেক কিছু বেড়ে গেছে। ফলে 40-এর দশকে যারা পেরেছেন, 30-এর দশকে যারা পেরেছেন, সেটি এই সময়টিতে সম্ভব নয়। এখন তরুণদের যে তারুণ্য, এটি হলো মোবাইল টিপার তারুণ্য, খুব দ্রুত চমকিত করার তারুণ্য, গুগল থেকে একটি তথ্য কিংবা উপাত্ত সংগ্রহ করে হঠাৎ করে আপনাকে যদি বলা হয় যে উলান বাটর কোথায়, এইরকম কিছু তথ্য উপাত্ত নিয়ে তারা এখানে তাদের তারুণ্য প্রদর্শন করতে পারে। কিন্তু যেটিকে বলা হয় ধী শক্তি, মানুষের ধী শক্তি, মানুষের প্রজ্ঞা, মানুষের দার্শনিকতা, পরিবেশ এবং পরিস্থিতি বিচার এবং বিশ্লেষণ করে একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বয়সটি দরকার, সেটা হলো পৌরত্ব এবং বৃদ্ধ। বৃদ্ধ এবং পৌর বয়স ছাড়া মানুষ দার্শনিকতার পর্যায়ে পৌঁছাতে পারে না। কোনো যুবক বয়সে এটি সম্ভব নয়। দর্শন জিনিসটি ধীর স্থির শান্ত, আর তারুণ্য এবং যুবক এটা হলো একেবারে টকটকে, যাকে বলা হয় রক্ত গরম করা একটা সম্প্রদায়। এখন জুলাই আগস্ট বিপ্লবের পর 30 বছরের নিচে যে সকল তরুণরা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন, এই মুহূর্তে রাজনীতি পরিচালনা করছেন, এবং তাদের সেই তারুণ্যের কাছে বৃদ্ধ এবং পৌর যারা অনেকটা মাহরুম হয়ে পড়েছেন। ফলে আপনি চারিদিকে শুধু তারুণ্যের জয় জয়কার না বলে এটিকে কচি কাচার মেলা হিসাবে দেখতে পারেন। এবং ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্র গঠনের দায়িত্বশীল পথ চলা। আজকের এই আলোচনায় আমরা এই সংকটময় প্রেক্ষাপটের ভেতরে ঢুকে বুঝবার চেষ্টা করব কি হচ্ছে আসলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আমরা একটু দেখার চেষ্টা করি যে আইসিটি আইনে দল নিষিদ্ধের প্রস্তাব এবং সরকারের অবস্থানটা আসলে 20 নভেম্বর বুধবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সিদ্ধান্ত থেকে স্পষ্ট হয় যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পথে হাঁটছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দল বা সংগঠনকে বিচারের আওতায় আনার যে প্রস্তাব করা হয়েছিল তা উপদেষ্টা পরিষদের বৈঠকে বাতিল হয়ে যায়। এখানে মনে রাখা জরুরি যে একসময় এই আইনে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছিল, বিশেষত অবৈধ ক্ষমতা ধরে রাখবার প্রক্রিয়ায়। কিন্তু এখন এই আইনি ধারাটি বাদ দিয়ে সরকারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে, নিষিদ্ধ নয়
অন্তর্ভুক্তি তাদের পথ। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও স্পষ্টভাবে জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা সরকারের নেই, কিন্তু এই বক্তব্যের পরপরই রাজনীতিতে প্রবল আলোড়ন সৃষ্টি হয়। রিফাইন্ড আওয়ামী লীগ এবং সেনাপ্রধানকে ঘিরে যে বিতর্ক আমরা দেখলাম, সেই বিতর্ক নিয়ে আমি আগেও কথা বলেছি, আরো কিছুটা কথা আমি আপনাদের বলতে চাই। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন তাদের ক্যান্টনমেন্টে ডেকে একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের পক্ষে অবস্থান নিতে বলা হয়। যদিও স্পষ্ট করে বলা হয়নি কারা ডেকেছিল, কিন্তু সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য ইনক্লুসিভ নির্বাচন চাই, এই ঘটনার প্রেক্ষাপটে অনেকেই তাকে সংযুক্ত করছেন। সেই রাতেই উপদেষ্টা আসিফ মাহমুদ একটি ভিডিও বার্তা দেন এবং তার সেই ভিডিও বক্তব্য ভাইরাল হয়, যেখানে তিনি বলেন সেনাপ্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিতে আপত্তি জানিয়েছিলেন এবং শেষ মুহূর্তে বুকের উপর পাথর চাপা দিয়ে সিদ্ধান্ত মেনে নেন। আসিফ মাহমুদ সেনাপ্রধানের এই বক্তব্য জনসমক্ষে হাজির করেন। সেনাপ্রধান বলেছেন বলে এখানে প্রশ্ন উঠছে, সরকারের একজন উপদেষ্টার এই বক্তব্য নিয়ে সেনাপ্রধানকে চাপে ফেললেন কেন? কে উপকৃত হলো এই বিতর্ক থেকে এবং এর ফলে যে জনমত তৈরি হলো তা কাদের পক্ষে যাবে? কেন উপদেষ্টা সেনাপ্রধানকে বিতর্কের মধ্যে ফেললেন? আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি যে সেনাপ্রধানকে সরানোর একটা পরিকল্পনা এবং এক ধরনের দ্বৈত নীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহল থেকে লক্ষ্য করেছি। আসিফ মাহমুদের এই বক্তব্যের পর সেনাপ্রধানকে সরানোর জনমত গঠনে আরো সক্রিয় হয় একটি পক্ষ, তাকে রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত করা হয়। অথচ প্রধান উপদেষ্টার বক্তব্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করছি না, এই রাজনৈতিক পুনর্বাসনের মূল দায়িত্ব এবং বরং তারই উপরে বর্তায় যদি সে কথা তিনি বলে থাকেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা যদি পুনর্বাসনের প্রকল্প হয়ে থাকে। এখানে একটা দ্বৈত নীতি স্পষ্ট। যারা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন তারা প্রধান উপদেষ্টার দায় এড়িয়ে যাচ্ছেন। ফলে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা সেটি এখন একটি রাজনৈতিক ফুটবল হয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি, ছাত্র আন্দোলন এবং নিষিদ্ধের যে দাবি, এগুলো একাকার হয়ে গেছে মিলেমিশে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং তাদের পূর্ববর্তী প্ল্যাটফর্মগুলো যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার। তারা এটিকে তাদের রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু বানিয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতিতে আমরা দেখছি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, যার মূল দাবি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা এবং পুনর্বাসন না করা এবং নিষিদ্ধ করা। সেনাবাহিনীর অবস্থানকে বিতর্কিত করা এবং অস্থিরতার যে ঝুঁকি তৈরি হচ্ছে সেটি নিয়েও কিছু কথা বলা দরকার আমি মনে করি। এই সময় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার পতনের পর সেনাবাহিনী দৃশ্যত স্থিতিশীল অবস্থানে আছে এবং গণতান্ত্রিক উত্তরণে একটি সময়সীমার পক্ষে অবস্থান নিয়েছে। তবে বাস্তবতা হলো বর্তমান অস্থির পরিস্থিতিতে সেনাবাহিনীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যার বিচারে প্রশাসনিক কাঠামোর দুর্বলতায় তারা সর্বত্র কার্যকরভাবে কাজ করতে পারছে না এবং যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটি আসলে তাদের মূল দায়িত্বও নয়। এদিকে পুলিশ বাহিনীর মনোবল এখনো পর্যন্ত দুর্বল, প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ রয়েছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী, পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। নির্বাচন ও সংস্কার বিতর্ক, এই বিতর্ক কিন্তু যাচ্ছে না। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ডিসেম্বর কিংবা সর্বোচ্চ 2026-এর জুনে জাতীয় নির্বাচন হবে। ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক অনুশীলনের অংশ। তবে প্রশ্ন রয়ে গেছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, এই বিতর্ক আমরা হরহামেশা দেখছি। এখানেও একটা মতবিরোধ স্পষ্ট, কিন্তু স্পষ্টভাবে বলা যেতে পারে একটিকে বাদ দিয়ে আরেকটি করা সম্ভব নয়। এই দুই প্রক্রিয়া পাশাপাশি এগোতে হবে, সমান্তরাল গতিতে চলতে দিতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের আইনগত দিক এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া এগুলোকেও আমাদের একটু খতিয়ে দেখা দরকার। যদিও আইসিটি আইন থেকে সংগঠন বিচারের ধারাটি বাদ দেওয়া হয়েছে, তবু আওয়ামী লীগ নিষিদ্ধ করবার জন্য সরকার চাইলে দুটো আইনি পথ রয়েছে, সন্ত্রাস দমন আইন 2009 এবং পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স 1978 বা 1978। তবে আন্তর্জাতিক মহলের চাপও কম নয়। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না করবার পরামর্শ দিয়েছে। ফলে বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতায় এমন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। শুধু তাই নয়, জাতিসংঘের এই বার্তাও অস্পষ্টভাবে আছে যে এই সরকার দ্রুত যেন নির্বাচনের পথে হাঁটে। অভ্যুত্থানের উত্তরাধিকার এবং ঐক্যের প্রয়োজন। এই অভ্যুত্থান
সারা দেশের ছাত্র জনতা করেছে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। 1,500 প্রাণ হারিয়ে কয়েক হাজার আহত হয়ে একটি স্বৈরাচার পতনের পথে ঠেলে দেওয়া হয়েছে। এই রক্তের দাম ভুলে গেলে কোনো অবস্থাতেই চলবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অভ্যুত্থানের সব শক্তির মধ্যে ঐক্য বজায় রাখা। ছাত্র সমাজ, সিভিল সোসাইটি, রাজনৈতিক দল এবং সেনাবাহিনী, এই 4টি স্তম্ভ যদি বিভক্ত হয় তাহলে পুরো দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যাবে এবং কোনো মহল সেই অনিশ্চয়তার পথে আমাদেরকে ঠেলে দিচ্ছেন। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকা জরুরি। প্রয়োজনে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। বাংলাদেশ একটি নতুন অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। প্রশ্ন শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নয়, প্রশ্ন হলো আমরা কি সত্যিকার অর্থে একটি ন্যায্য টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো।